না শিখলে সারা জীবন হবে, না শিখলে সারা জীবন হবে। ফল হবে গাছে, ফেলে দিতে হবে, মার্কেট পাবেন না। কিভাবে উপর বাজারজাত যোগ্য আপনি ইঁচড় তৈরি করবেন তার প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে ডক্টর কৃষ্ণেন্দু স্যার। আজকের প্রোগ্রামে যেহেতু অনেক লোকের সমাগম, সেই সঙ্গে একটি হলের ভিতরে প্রোগ্রামটা হচ্ছে, সেই হিসাবে একটু সাউন্ডের সমস্যা হতে পারে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা চলে এসেছি আবারও বাঁকুড়া জেলাতে। আজকে বিশেষ করে রামকৃষ্ণ নার্সারির কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র আপনাদের ঘুরে দেখাবো, সেই সঙ্গে বাগান ভিজিটেরও কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। উপরে ঝুলে আছে বাবু, ওই উপরে ঝুলে আছে, সব ঝুলে আছে। এক একটা ডাঁটায় যদি 10টা 12টা করে ফল হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। মানে এই তো হান্ড্রেডস। এই তো এখানে দেখা আমার গরু বিক্রি সেই দিনই গরু বিক্রি, সেই দিনই বলছে আপনি নেন না, দিয়ে দেখুন করেছি। 5-6 বছর হয়ে গেল মনে হচ্ছে। 6 বছর হচ্ছে। যতগুলো বাগান আছে তোমাদের বকডোগরার, তুমি তো একটা মুসলিম ইমানদার লোক, পুরনো বাগান যেগুলো ফলে লাভবান করছে সেই চারা কোথাকার? ওই তোমার কাছে। আমার কাছে 185 টাকা কিনতে যাচ্ছেন কেন? ফলন বৃদ্ধি হচ্ছে, বেশি হচ্ছে। মানে আমার কাছে ফলন বেশি, বাস্তব সত্য না মিথ্যা বলছেন? সত্যি। এই তো দেখুন না, আছে তো বাগান। খুশি মোটামুটি? আমাদের কাছে ফলন দেখে কি আপনি খুশি? দাদা আপনার এই বাগানের বয়স কতদিন হচ্ছে? ওই 2 বছর 2 মাস 1 মাস। 2 বছর 2 মাস, তাই তো? গতবার কি ফলন পেয়েছিলেন আপনি কম বেশি? গতবারে একটু কম হয়েছিল। আচ্ছা আচ্ছা। এবার তো গাছে যথেষ্ট গ্রোথ আছে। আপনি তো সুদূর ঝাড়গ্রাম থেকে বল্লভপুর 2 নম্বর ব্লক থেকে। বল্লভপুর 2 নম্বর ব্লক। কতটা খুশি আমাদের সাথে জুড়ে আপনি? ভীষণ খুশি। আপনি কতটা চাষ করেছেন? আমি চাষ করেছি প্রায় 500 পিস। প্রায় 500 পিস চাষ করেছেন। আপনি এক একটা গাছে কত কেজি করে ফলন হতে পারে বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি আমার গাছটা একটার বয়স। আপনার গাছ নয়, এই যে বাগানটা আজকে ভিজিট করলাম, যেরকম দেখলাম 2-3টা বাগান ভিজিট করলাম, এক একটা গাছে তো 100 বেশি স্যার গুনলাম। এত ফার্মার এক জায়গায় আনার উদ্দেশ্য কি, বা এত ভিজিটার আসার উদ্দেশ্য কি? দেখুন, চাষিকে যদি বা কৃষককে যদি সাফল্য পেতে হয়, এর জন্য প্রয়োজন হয় উন্নত প্ল্যান আর উন্নত প্রযুক্তি। আচ্ছা, উন্নত প্ল্যান তো দিয়ে থাকে, কিন্তু উন্নত প্রযুক্তি মানে সামান্য ভুল ত্রুটির জন্য কৃষক তাদের স্বপ্নের বাগান হারিয়ে ফেলে। তার ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, কিভাবে গাছটা বড় করবেন। নমস্কার, আমি শ্রীকান্ত দে। আশা করি আপনারা ভালো আছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমিও ভালো আছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আজকে আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। কেন? এই চাষকে কিভাবে আপনারা উন্নত করতে পারেন, আজকে আমরা যে প্রোগ্রামের মধ্যে রেখেছিলাম সেটা হচ্ছে বাগান ভিজিট। সে বাগান ভিজিটের মধ্যে কত বয়সের গাছে কীরকম ফলে তার একটা ধারণা আমরা দিতে পেরেছি। আর আমরা আলোচনা করব এই যে এঁচড়, দেখুন কত উচকুচ ভাব, যেটাকে বলি মসৃণ নয়, চারা গাছ থেকে কিভাবে মসৃণ ফল আপনি তৈরি করবেন তার একটা সম্মুখ ধারণা আপনাদেরকে দেবে ছোট্ট সময়ের মধ্যে। ডক্টর কৃষ্ণেন্দু স্যার আছেন আমাদের সাথে। আমার নাম শ্রী অমরপাল মন্ডল, আমার বাড়ি নদিয়া জেলায়। আর 165 টাকা চারা নিয়েছিলাম। 165 টাকা চারা নিয়ে আমি মানে কি বলবো, যে উনি যে পরিমাণে আমাকে পরিষেবা দেন, আর 165 টাকা চারার জন্য উনি যেভাবে আমাকে পরামর্শ দিয়ে চলছেন, তাতে আমার মনে হয় গাছ ও 1 টাকাই দাম। চারার দাম 165 টাকা, ওটা আমি মনে করি না, ওনার পরিষেবার দাম আমার মনে হয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি শুভজিৎদাকে। শুভজিৎদা এক্স্যাক্টলি, তো আনপ্যারালাল সাপোর্ট পেয়েছি। দাদা আমার জায়গায় ভিজিটও করেন, ঠিক আছে, রীতিমতো খবরাখবর নেয়। সবথেকে বড় কথা হচ্ছে যে একটা কর্পোরেট কাঠামোতে এখানে শ্রীকান্তদা যে কাজটা চলে সেটা চলে। কারণ আপনার কাছে প্রতিনিয়ত এদের অফিস থেকে ফোন আসবে, কোথায় প্রবলেম হয়েছে পাই টু পাই লেখা থাকে, এবং অল আর ডকুমেন্ট। তো এর ওপর এনাদের যা ট্রিটমেন্ট আছে সেটা এনারা করে। তো আনপ্যারালাল সাপোর্ট, থ্যাংক ইউ শ্রীকান্তদা। আর এটা কথা নয়, আপনাকে পেয়েছি। আমি সাধারণভাবে বলি, স্যারও বলেন যে একটু নিমতে বা একটু জৈব সার। কেন?
যেখানে কোম্পানিরা এত লক্ষ লক্ষ টাকা ব্যবসা করার জন্য বিজ্ঞাপন দিচ্ছে, এই পোকা নিয়ন্ত্রণের জন্য এই ওষুধ দেন, এই রাসায়নিক দেন, কেন মানুষ করবে না, কেন ব্যবহার করবে না আর উন্নত করার জন্য? বা আমার প্রশ্ন অনুযায়ী কেন পোকা সেজে থাকবে, সাধারণভাবেই ইউজ করে যে সেটা। হ্যাঁ, আপনার মতামত জানান। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে কেমিক্যালের যে পেস্টিসাইডগুলো আমরা ইউজ করছি, প্রতিনিয়ত দেখবেন যে এটা কাজ করছে না ওটা দিতে হচ্ছে, এটা কাজ করছে না ওটা দিতে হচ্ছে, আর ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশন, ক্রমশ দেখবেন আমাদের খরচাটা বেড়ে যাচ্ছে। তো সেখানে যদি আমরা জৈব উপায়ে যদি নিম তেলটা পিরিয়ডিক্যালি দিই, সপ্তাহে একবার আমাদের দিতে হবে যদি নিম তেল করি, অথবা যেমন রসচোষক পোকা আছে সেখানে যদি আমরা 10 পর্ণি বানাতে পারি, কিছু না 10টা পাতা দিয়ে তৈরি হয়, অ্যান্ড ইট ইজ ভেরি ইজি। আর আপনি যদি প্রসেস বলেন, প্রসেস আজকের ডেটে আমার সঙ্গে অনুপের চ্যানেল আছে, এই যে অ্যাগ্রো ইউটিউব চ্যানেল, ওনাদের ওখানেও বলা আছে। তারপর এখানে সুশোভনের যে চ্যানেলটা আছে সেখানেও আমার বিভিন্ন রকম জায়গায় আমার প্রসেস বলা থাকে। না, নিম তেল তৈরি করে না। নিম তেলটা কী জন্য? নিম তেল হচ্ছে এমন একটা কেমিক্যাল, যেটা কেমিক্যাল না, মানে নির্যাস থেকে তৈরি, যেটা বেসিক্যালি কী করছে আপনার পোকাকে দূরে রাখে। তো এই সেম ফেসিলিটি আমরা যদি নিম তেল সেটাও কি বাজার থেকে কিনছি, বাজারকে একটা পয়সা দিচ্ছি। আপনি যদি দেখবেন আজকে 10,000 ppm এর নিম তেল আমরা ইউজ করছি মার্কেট, 10,000 ppm এর নিম তেল যদি বলেন 500 ml এর দাম আপনার পড়ছে 350 থেকে 400। আপনি বলুন আমাদের পুকুর পাড়ে একটু মাটি 3 ফুট নিচে থেকে, যেটাকে আমরা সিভিয়ার সয়েল টেকনিক বলি, এর জন্যে চিন্তালা বেঙ্কটেটি অলরেডি ন্যাশনালি অ্যাওয়ার্ডেড রয়েছে, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আমাদের দেশেরই লোক, এবং বিদেশে সিভিয়ার সয়েল টেকনোলজি কিন্তু প্রচণ্ড মানে বহুল প্রচলিত। তো আমি যদি মাটি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, হয় না, তাই না? এবার দেখুন আপনি নিমতে আপনাকে 1 পয়সা খরচা করতে হচ্ছে না সেখানে। এরপর দেখুন যদি আমি 10 পর্ণি দিই, এই যে রসচোষক পোকার কথা যে বলছেন, ঠিক আছে, এগুলো যে ফ্রুট ফ্লাই বা এরা যে নষ্ট করছে, তো এখানে আমরা যদি 10 পর্ণি বলে আরব যেটা আছে সেটা যদি তৈরি করতে পারি, কী লাগে? 10খানা পাতা লাগে, যে পাতাগুলো গরুতে খায়, ঠিক আছে, তার সঙ্গে কী লাগে? রসুন, পেঁয়াজ, এই ধরনের কিছু যৌগ লাগে, আর তার সঙ্গে হিং লাগে। একদম অল্প খরচের মধ্যে যদি আমরা 10 পর্ণি, আপনারা যে কোনো ইউটিউব চ্যানেল ভিডিওতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো 10 পর্ণি আরব যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এখানে ফ্রুট ফ্লাইকে আমরা চিরতরে ট্র্যাক করতে পারবো। আমাদের দেশে গরিব কৃষকরা না, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে এসে মানুষ এই এঁচড় ফার্মিংয়ে আসেন আমাদের এঁচড় চাষ প্রশিক্ষণ কেন্দ্রে বা এঁচড় চাষ সম্প্রসারণ কেন্দ্রে। আমি স্যারকে একটু ডেকে নেব। স্যার 1 মিনিট যদি আসতেন, আপনার পরিচয়টা একটু যদি বলতেন। দেখুন, আমি আমার বাড়ি হলদিয়া, তো আমি স্টেট ব্যাংকের একটা চেয়ারে ছিলাম, যেটা আমাকে 6টা ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। তা আমি রিটায়ার করেছি 11 সালে। তারপর থেকে ছেলেরা 2 ছেলেই বিদেশে থাকে বলে প্রথম আমেরিকা মূলত থাকতো, আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছি। তা এখন কানাডায় ওরা থাকে, কানাডা, আমার আমেরিকা আছে, এছাড়া দক্ষিণ আমেরিকা আমি ঘুরে এসেছি, আর্জেন্টিনা, উরুগুয়ে, আবার গিয়েছিলাম সিঙ্গাপুর গিয়েছি, আমি থাইল্যান্ড গিয়েছি, মালয়েশিয়া গিয়েছি, আমি এতে আয়ারল্যান্ড গিয়েছি, ইংল্যান্ড গিয়েছি। স্যারকে 1 মিনিট আমি একটু বলবো। স্যার আপনার পরিচয়টুকু দিয়েছেন, নামটা? আমার নাম সুভাষ চন্দ্র ঘোষ। হ্যাঁ, আমি একটা কথাই আপনাদেরকে ছোট করে বলে উঠবো। একটি মানুষ যিনি পেশায় যুক্ত ছিলেন ইন্ডিয়াতে, পৃথিবীর বিভিন্ন দেশ বিদেশ ঘুরে উনি বুঝেছেন এঁচড় চাষ রামকৃষ্ণ নাথের হাত ধরে এর প্রসার ঘটানো যায়, এবং উনি চাষটা সম্পর্কে বুঝেছেন মানুষকে বোঝানোর জন্য। ওনাকে চাষ করে খেতে হবে এরকমটা না, উনি শখে ভালোবেসে এলাকার মানুষকে উদ্বুদ্ধ করার জন্য উনি বেশ কিছুটা আমাদের গাছ লাগিয়েছেন, যেটাতে উনি দেশের বা পাড়া প্রতিবেশীকে সাফল্য এনে দিয়েছেন। আমি কিভাবে উদ্বুদ্ধ হলাম, আমি বিদেশে গিয়ে দেখলাম প্রচুর ফার্মিং হচ্ছে, যেসব ফার্মিং হচ্ছে আমেরিকা এবং কানাডায়, সেখানে গিয়ে ঘুরে সব দেখছি। ওখানে টেন্টের মতো করেও হচ্ছে, মানে ওখানে যখন শীত, গ্রীষ্মপ্রধান জিনিস চাষ করছে, মানে শশাও চাষ হচ্ছে সুন্দর সুন্দর, ভেরি টেস্টি। সেরকম ওরা তাবু করে সেই আবহাওয়া সৃষ্টি করে করছে। সেখানে আমি বাংলাদেশে গিয়েছি, বাংলাদেশে গিয়ে দেখেছি সেখানে ভীষণভাবে চাষ তারা করছে, এবং বাংলাদেশের প্রচুর ম্যাটেরিয়াল এক্সপোর্ট হচ্ছে আমেরিকা, কানাডা।
ওর সঙ্গে এর এর এত ফুড, সমস্ত ফুড মাছ থেকে শুরু করে বাংলাদেশে এত ইমপ্রুভ করেছে যে এক্সপোর্টিং কোয়ালিটিটা মেনটেন করছে। এবং আমি দেখেছি ওখানে অর্গানিক আর অর্গানিক নয় দু রকমের ফসল, যা কিছু সেই সমস্ত সবজি দু রকমের আছে। একটা হচ্ছে অর্গানিক গ্যালারি একই দোকানে, আর একটা ইনঅর্গানিক গ্যালারি, এর থেকে ওটার দাম 1.5 গুণ, অথচ উইদাউট পেস্টিসাইড। তা এখন আমার ইন্ডিয়া কেন পারবে না? 22টা বছর কাজ করছি, কিন্তু আপনারা জানতে পেরেছেন আমাকে খুব বেশি হলে 2 বছর। তাদের উদ্দেশ্যে এই বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল দেখে যারা অক্লান্ত পরিশ্রম করে 70 টাকা তুলে দিয়েছে, আমরা 2 মিনিট ওনাদেরকে বরণ করে দেবো। তার সাথে আছেন বিষ্ণু স্যারের মতো মানুষজন, ওনাকে আমরা একটু বরণ করে নেবো, জাস্ট 2 মিনিট একটু আপনাদের কাছে চেয়ে দিচ্ছি। বলুন, রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র মানুষের মনে সহায়তা করেছে, অনেক তুলে ধরেছেন। আজকের দিনে আপনি কতটা খুশি? অনেকটা খুশি। চ্যানেল আছে, তার সম্রাট হচ্ছে সুশোভন। কেন সম্রাট? সবাই বাইরে দিল, কিন্তু সুখ করে বাড়ি গেল। উনি প্রথম ভাগে আমার একটা প্রতিবেদন করেছিলেন, লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে। আজকে রামকৃষ্ণ নার্সারি এনাদের এই সহায়তায় জায়গায় উনি কেন বারে বারে এত দূর থেকে ছুটে আসেন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে, আমাদের কাছে ফলন, আমাদের উপর ভিত্তি, আমি ওনার নিজস্ব মতামত আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার সুগন্ধা। নমস্কার। আমার পরিচয় বলে দিতে হবে না, সবাই মোটামুটি জানেন। এগ্রিকালচার ডায়েরি বলে আমার একটি চ্যানেল আছে, জার্নি শুরু হয়েছিল 2020 থেকে। তো এগ্রিকালচার নিয়ে চেষ্টা করি যে মানুষের মধ্যে সঠিক তথ্যগুলো তুলে ধরতে। তো সেই রকমই কাঁঠাল চাষটাও তার মধ্যেই পড়ে, এবং এগ্রিকালচারের মধ্যে এটার একটা খুব বড় জায়গা আছে, কেননা হাই ভ্যালু ক্রপ বলা যায় না। অন্যান্য চাষে যে রোজগার আসে সেই সমসময়ে একটা ভালো রোজগার কাঁঠাল চাষের হয়, এবং চাষটা তখনই প্রফিটেবল যখন সেটা রেজাল্ট ওরিয়েন্টেড হয়, এবং যে বাগানে গিয়ে ফলন দেখা যায় এবং যে বাগানে গেলে প্রোডাকশন ভালো আসে। আমার মনে হয় সেই বাগানগুলোকেই মানুষের সঙ্গে তুলে ধরা উচিত, আমরা সেটাই চেষ্টা করি। এবং শ্রীকান্তদার কাছে এসে দেখেছি সেই প্রোডাকশন, তো সেই কারণেই মনে হয় এতবার এখানে আসে। এটা একটা ছোট্ট বক্তব্য। যারা রাজা বাদশা, ওনাদের উদ্দেশ্য হচ্ছে সত্যতা তুলে ধরা, ওনারা সেটাই করেন। আমরা পেয়েছি সেই সুদূর নদিয়া ডিস্ট্রিক্টের পলাশি থেকে। আপনি বলে দিন। আমার চ্যানেলের নাম হচ্ছে আশারাম গার্ডেনিং। নদিয়াতে বাড়ি, নদিয়া পলাশি। উনি ওখান থেকে এসে বাগান করেছেন। কতটা বাগান করেছেন? আমি নিজে বাগান করছি 1 বিঘা, প্লাস আপনার অনুপ্রেরণাতে আমার একটা বন্ধু পলাশি থেকে করছে 3 বিঘা। মানে প্রচুর বাগান নদিয়াতে আমার। আর সেই সঙ্গে বেতনতে তো আছেই। আপনার একটা বিষয় আমার যেটা ভালো লাগে, আপনি এখান থেকে শুধু 200-300 কিলোমিটার গাড়ি দিয়েও মানে আমাদের কৃষকদের কিন্তু গাইড দেন, শুধু চাকরা থেকে শুরু করে আমাদের পলাশি নার্সারি যারা বিক্রি করে না। এইটাই আপনাদের কি মতামত? আমরা শুধু এইটাই ভালো লাগে যে আপনি যেভাবে গাইড করেন, এই গাইডটা কিন্তু সকলে কোনো জায়গা থেকে পাবেন না, আর এটার জন্যই কিন্তু আপনাকে ভালো লাগে। আপনার একটা নমস্কার, আমার নাম মণিকুমার বিশ্বাস, আমার একটা চ্যানেল আছে নমস্কার, আমি বৃহস্পতি, আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমার যে এগ্রিকালচার রিলেটেড চ্যানেল তার নাম হচ্ছে রুরাল ইন্ডিয়া অ্যান্ড হর্টিকালচার। ওনার চ্যানেলের নাম হচ্ছে গ্রিন ট্রেন্ডস। নমস্কার সবাইকে, আমার চ্যানেলের নাম অ্যাক্টিভিস্ট। আমার চ্যানেল দেখবেন, দাদার ভিডিওগুলো দেখবেন, এইটুকুনি বলার। আর যত নার্সারি রয়েছে এইভাবে যে চাষিদের যেন ভালো হয় এই কথা ভেবে একমাত্র দাদাকেই দেখলাম। আমাদের মধ্যে পেয়েছি মিস্টার ভার্মা। তাহলে কি হবে? এত বুদ্ধিমান, নিজেও কিন্তু চাষ করে না, আমাদেরকে দাদাকে পেয়েছি। দাদার চ্যানেলের নাম হচ্ছে জীবিকা আপডেট, মানে যার জীবিকা করবো কিভাবে আপনি আপডেট দেন। না শিখলে সারা জীবন হবে, না শিখলে সারা জীবন হবে, ফল হবে গাছে, ফেলে দিতে হবে, মার্কেট পাবেন না। কিভাবে উপর বাজারজাত যোগ্য আপনি ইঁচড় তৈরি করবেন তার প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে ডক্টর কৃষ্ণ স্যার। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে বর্ষার মধ্যে থেকেও আপনারা উপস্থিত আছেন। আজকে কাঁঠাল চাষের ব্যাপারে আমি খুব যে দরকারি কয়েকটা জিনিস বলবো। একটু আগে একজন বলেছিলেন যে আমাদের প্রোডাকশন বাড়বে, যেহেতু আমরা প্রচুর কিন্তু বাগিচা করার লোক এসেছি, কিন্তু আমাদের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমরা করার ক্ষেত্রে কিছু কৌশল আছে,
যে কৌশলটা না জানলে পরে আমরা কিন্তু দাম পাবো না ভবিষ্যতে এবং তার গুণগত মানটা থাকবে না। এবং আমার সামনে দেখুন সকাল থেকে আপনারা বাগান ভিজিট করেছেন, আমি অনেককেই দেখিয়েছি হাতে নাতে যে কোথায় কী সমস্যা আছে, তার মধ্যে থেকে কিছু জিনিস আমি আপনাদের জন্য বেছে নিয়ে এসেছি। দেখুন এই যে একটা আপনার সামনে একটা এঁচড় আছে, এই এঁচড়টা যে সাইজ আছে এই সাইজটাকে আমাদের টেকনিক্যাল ভাষায় বলে ক্লাব শেপের, মানে একটা গদা যে ধরনের হয়, যে উপরের দিকটা একটু সরু হয় নিচের দিকটা একটু মোটা হয়, এইটা কিন্তু অ্যাকচুয়াল সাইজ এবং এর একটা কোয়ালিটি আছে। এবং খুব কাছ থেকে যদি আপনারা দেখেন এর যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো কিন্তু ঘন আছে, এখনো পর্যন্ত চ্যাপটা নেই। যে এই কাঁটাগুলো যদি চ্যাপটাভাবে থাকে তাহলে বুঝতে পারবেন সেটা কিন্তু ওভার ম্যাচিওর হয়ে গেছে, তার মানে এঁচড় হিসাবে খাওয়ার যোগ্যতা সে হারিয়ে গেছে। হ্যাঁ, ঠিক এই ধরনের একটা এঁচড় যদি দেখেন, এটাও একটা এঁচড়। এখানে দেখবেন খুব কাছ থেকে যদি দেখেন এই যে কাঁটা অংশগুলো দেখেন কতটা ফ্ল্যাট হয়ে আসছে এবং এটা কিন্তু একবারে খাওয়ার অযোগ্য, কারণ এটা ওভার মেচিওর করে গেছে এবং এর সাইজটা কিন্তু দেখুন বিভিন্ন রকম কিন্তু মুচকুচ আছে। এটা কিন্তু বাজারে কিন্তু অবিকৃত একটা জিনিস। এখন আপনারা বাগান করবেন, ভালো জায়গা থেকে চারা নেবেন, পরিচর্যা করবেন, কিন্তু শেষ কথা বলবে কিন্তু আপনার হাতের তৈরি বা গাছের তৈরি ফল। এই ফলটা যদি এইরকম সাইজের হয় তাহলে কিন্তু কৃষক হিসাবে কিন্তু আপনি কিন্তু সাকসেসফুল নয়। তাহলে এই কী কারণে এটা হতে পারে আজকে সেটা কিন্তু আপনাদের সামনে আমি বলব। প্রথমে আপনারা দেখেন একটা গাছে যখন ফুল আসে যাকে আমরা বলি মুচি, এই মুচিটা কিন্তু দু ধরনের মুচি হয়, একটা হচ্ছে কি পুরুষ মুচি, একটা হচ্ছে স্ত্রী মুচি। পুরুষ মুচিটা কিন্তু চেনার দরকার আছে। বেশিরভাগ নার্সারি ক্ষেত্রে যেটা দেখেছি যে ছোট একটা চারা তাতে একটা কিন্তু মুচি ধরেছে, সেটাই বলে যে এটা খুব তাড়াতাড়ি ফল দেয় চারা, কিন্তু এইটা কিন্তু ঠিক নয়, কারণ সেটা কেবলমাত্র একটা পুরুষ মুচি ধরেছে। পুরুষ মুচিটা কিন্তু খুব আর্লি স্টেজে কিন্তু পুরুষ মুচি ধরে, কিন্তু ওটা আমরা বলতে পারবো না যে ওটা স্ত্রী মুচিটা কখন আসবে বা সত্যি এর কোয়ালিটি আছে। এখন ভালো জাতের কাঁঠাল গাছ যদি আমি ফার্স্ট নির্বাচন করি, তারপরে কিন্তু তার পরিচর্যা, তারপরে তার কিন্তু ফল। কিন্তু আগে যে গাছটিকে আমরা পরিচর্যা করব তার কিন্তু কিছু পরিচয় আছে। সে পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে অবশ্যই সেটা গ্রাফটেড হতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তার পাতাগুলো দেখবেন আটি থেকে বা বীজ থেকে যে গাছটা হয় সেই গাছের পাতাগুলো কেমন হয়? একটু ফ্যাকাশে টাইপের হয়, একটু ছোট ছোট টাইপের হয়, একটু খসখসে হয়। উপরের ভাগটা দেখবেন অত কিন্তু মসৃণ হয় না। কিন্তু এই উন্নত প্রজাতির গাছের দেখবেন তার পাতাগুলো কিন্তু একটু বড় বড় হয়, কালচে সবুজ হয় এবং উপরটা খুব তেলতেলা হয়। এটা আপনারা অলরেডি বাগানে দেখেছেন এবং কোনো নার্সারি থেকে যখন আপনি যাবেন তখন কিন্তু এই ধরনের চারাটাই কিন্তু আপনাদের দরকার। তাহলে চারাটা যখন আপনার ভালো পেয়ে গেলেন, এরপরে আপনাকে করতে হবে আপনি কিভাবে লাগাবেন এবং কোন ডিরেকশানে লাগাবেন, এটার উপর নির্ভর করে কিন্তু ফল। আলটিমেটলি আমি যেগুলো কথা বলবো সেগুলো কথা কিন্তু শেষ কথাটা হচ্ছে ফল। সেই গাছ যখন লাগাতে হবে তখন দেখবেন যে কোনো গাছের লাইন হতে হবে দক্ষিণ থেকে উত্তর, এই বরাবর, কখনো পূর্ব পশ্চিমে হবে না। কারণ কি দক্ষিণ থেকে উত্তর কেন বলা হয়? প্রথমে হচ্ছে দক্ষিণ দিক থেকে বাতাস যত খেলবে উত্তর দিকে যাবে তত কিন্তু গাছের মধ্যে স্যানিটেশন বলুন, রোগ পোকা থেকে শুরু করে গাছের এই যে পলিনেশন আমি পরে বলবো, সব কিছু কিন্তু সঠিকভাবে হওয়ার সুযোগ থাকে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সূর্য যখন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে যখন অস্ত যায় তখন দেখবেন কিন্তু দক্ষিণায়ন হয়ে যায়, এইভাবে ঘুরে যায়। তখন তাহলে কি হয়? তাহলে গাছের কিন্তু প্রত্যেকটা ভাগে ম্যাক্সিমাম পোর্শন কিন্তু হচ্ছে সূর্যের আলো কিন্তু সঠিকভাবে হয়। এই সূর্যের আলোর উপর নির্ভর করে একটা গাছ কতটা খাবার সে তৈরি করতে পারবে এবং কিভাবে গাছটা কিন্তু তার সুস্থ সবল হবে। এবং সুস্থ সবল গাছ যদি না হয় তাহলে সুস্থ সবল ফল পাওয়া যায় না। তাকে বড় করে
এনাদের পরামর্শে আজকে রামকৃষ্ণ নার্সারি। প্রথমে দেখবেন এই যে মুচিটা, যেটা পুরুষ মুচিটা একটা উদাহরণ দিলাম, এই মুচিটা কি হচ্ছে, যখন এটা কিন্তু আমাদের আগে হয় এবং কোন কোন জায়গায় হয়, এটা হচ্ছে কি গাছের মেন ব্রাঞ্চে হয় এবং গাছের আগা থেকে সরু ব্রাঞ্চে হয়। এটা এর একটা ব্যাপার আছে কি, এর গায়ে প্রচুর পরিমাণে দেখবেন হালকা ধূসর রঙের একটা থাকে এবং যখন এখান থেকে পোলেনটা বেরোয়, মানে পরাগ রেণু বেরোয়, এই পরাগ রেণুটা বেরোনোর আগে ফুলটাকে কিন্তু ফুলতে হয়। এটা একটা পুষ্পমঞ্জরি, এটা একটা পুষ্প, শত শত ফুলের কিন্তু একটা কম্বিনেশন। এই ফুলটা যখন ফোটে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আসে কথা প্রায়, এটা গাছ থেকে যেই ফুলটা হলো তখন থেকে 2 সপ্তাহ মতো টাইম লাগে এবং পুরো ফুলটা ফুটতে শুরু থেকে পূর্ণাঙ্গ ফুলটা ফুটতে প্রায় আপনার 30 থেকে 35 মিনিট টাইম লাগে। এটা আস্তে আস্তে যখন এই ফুলটা ফোটে তখন এই পরাগের মধ্যে পরাগ রেণুটা যেটা বেরোয়, যার মধ্যে পরাগ থাকে সেটা ফেটে যায়। সে ফেটে গিয়ে তখন পরাগ রেণুটা কিন্তু চতুর্দিকে এর মধ্যে কিন্তু আটকে যায়। এখন একটা জিনিস যে এই পরাগটা আরেকটা জায়গায় আছে কিন্তু স্ত্রী ফুল, পরাগটা যদি ট্রান্সফার না হয় তাহলে কিন্তু পলিনেশন হয়। এই ট্রান্সফারটা করার একটা অদ্ভুত গাছের বৈশিষ্ট্য আছে। এই যে পরাগটা হয় বা এই যে ফলটা যেটা আমি বলছি, এর মধ্যে কিন্তু দেখবেন একটা অদ্ভুত একটা অ্যারোমা, গন্ধ বেরোয়। আপনি কাঁঠাল গাছের বাগানের মধ্যে দিয়ে থাকবেন, একটা সুন্দর গন্ধ বেরোয়। এই গন্ধটা কিন্তু এই পুরুষকুচি থেকে, এই পুরুষকুচি এই গন্ধের জন্য এই পোকা, বিশেষ করে একটা গলবিজ বলে একটা পোকা আছে, এই পোকাটা কিন্তু ওকে অ্যাট্রাক্ট, ছোট মাছির মতো আছে, অ্যাট্রাক্ট। এখন আপনারা জানেন যে কোনো ফুলের উপরে কোনো যখন মাছি বসে বা কোনো পোকা যখন বসে তার একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা কি, ওখান থেকে মধু সংগ্রহ। এখন এইখানে কাঁঠালের ক্ষেত্রে দেখা গেছে কি, ওই যে একটা বিশেষ ধরনের একটা গন্ধ বেরোয় এবং এই মুচির উপরে দেখবেন একটা ছত্রাকের একটা আস্তরণ তৈরি হয়। এই ছত্রাকের আস্তরণটা কিন্তু পোকা খায়, সুতরাং সেই গন্ধ এবং খাবার লোভে কিন্তু এর উপর বসে। যে এর উপরে বসলো তখন তার কিন্তু পার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু পরাগ রেণুটা কিন্তু জড়িয়ে যায়। এইটা একটা কিন্তু প্রসেস। আরেকটা প্রসেস আছে কি, বাতাসের মধ্য দিয়ে কিন্তু পরাগ রেণুটা কিন্তু একটা ফুল থেকে তুলে যায়। কিন্তু সেইটা কিন্তু নির্ভর করবে কি, আপনি কতটা আপনার বাতাস চলাচলের জায়গা রাখবেন। পরাগ ট্রান্সফার করার জন্য 3টে প্রসেস আছে। প্রথম প্রসেসটা হচ্ছে বাতাস। এই যে আপনাদের এই বাতাসটা যত ভালো মুভমেন্ট করতে পারবে তত কিন্তু ভালো ফলন হবে। এক নম্বর এবারে কি হচ্ছে, তার মানে কি আপনি দেখুন তাহলে এই যে এই জায়গাটা কিন্তু আপনাদের হাতে। আপনাদের অনেকে মনে করেন কি যত ঘন গাছ লাগাবো তত বেশি ফলন হবে, এটা আপনি যারা 8x8, 10x10 বা 12x12 করেছেন, কিছুদিন পরে ওনারা বুঝতে পারবেন মনে হয় এটা আরেকটু না হলে ভালো হবে। কারণ কি হচ্ছে, দেখেন যত ঘন থাকবে তত কিছু কিছু ডাল মরে যাবে, কিছু কিছু ডাল মরে যাবে, মরা ডালে ফাঙ্গাস লাগবে, ছত্রাক লাগবে, সেখানে কিন্তু পরবর্তীকালে আপনি কিন্তু সেটা কিন্তু ম্যানেজ করতে পারবেন না। এই একটা ব্যাপার। যে ব্যাপারটা হচ্ছে বাতাস দিয়ে যে ধরনের পলিনেশন হওয়া দরকার তার এই বাধ্যবাধকতাগুলো আপনাদের করতে হবে। যারা অলরেডি করে ফেলেছেন তাদের কাছে একটা অনুরোধ হচ্ছে, নিচের দিকে সরু ডাল, ভেতরের দিকে যে সরু ডাল অবাঞ্ছিত জিনিস সেগুলো কিন্তু ভালো করে কেটে ফেলবে। কেটে লাইটক বা আপনি যদি পারেন যে ব্যাডিস্টিন এবং ম্যানকোজেনের যে একটা সংমিশ্রণ বাজারে সাপ বলে পাওয়া যায়, লেই তৈরি করে কাটা অংশে লাগিয়ে দেবেন। এই একটা কাজ। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি, আপনারা দেখেন যে ইনসেক্ট পলিনেশন, যেটা পোকা মাকড় দিয়ে যেটা হবে, যেটা আপনাকে বলছিলাম, এই যে পোকাটা যখন গেল তখন এ কী করবে, এ তখন কিন্তু ছুটাছুটি করবে। যখনই ছোটাছুটি করবে তখন সে কি করবে, তার চোখের সামনে যেটা বড় জিনিস থাকবে সে ল্যান্ড করার চেষ্টা করবে। সে
সে যখন ল্যান্ড করার চেষ্টা করবে তখন তার খুব বেশি ধরে কাছের মধ্যে হচ্ছে কিন্তু স্ত্রী ফুলকে পেয়ে স্ত্রী মুচিকে পেয়ে যাবে। এই স্ত্রী মুচির ক্ষেত্রে কি হয়, এই আকারে একটু বড় হয়, মোটাটা একটুখানি বড় হবে এবং এই জাতের একটা বৈশিষ্ট্য যে এইখানে একটা টুপির মতো থাকে, এইটা কিন্তু এই জাতের কিন্তু একটা বৈশিষ্ট্য। এরপরে যখন দেখবেন এর যে এতগুলো কাঁটা ভাবতে পারেন কত কাঁটা হতে পারে, কয়েক হাজার। এই কয়েক হাজার কাঁটার মধ্যে কিন্তু এর একটা করে কিন্তু এই যখন ম্যাচিওর করে তখন দেখবেন এর মধ্যে কিন্তু একটা করে কিন্তু স্টিগমা বেরোবে। এই স্টিগমাটা যখন বেরোবে তখন কিন্তু দেখতে পাবেন একটা হলদে রঙের একটা পুরো মানে মঞ্জরিটার জুড়ে একটা হলদে রঙের একটা আবরণ পাবে। এটার আবার একটা বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে কি ওই পুরুষ যে ফুল সেখানে কি বলেছিলাম একটা আলাদা একটা গন্ধ আছে, এটা কিন্তু গন্ধ থাকবে না, কিন্তু এই যে একটা হলদে ভাব, যে কোনো পোকামাকড়ের দেখবেন এই হলদে রঙটা খুব পছন্দ, ফার্স্ট চয়েস হচ্ছে হলদে রঙ। তখন এ ফুলের উপর বসার চেষ্টা করবে এবং ফুলের উপর বসার চেষ্টা করলে এর মেকানিজমটা আমরা এই যে স্টিগমার ওখানে একটা আঠালো পদার্থ থাকে। এইবারে কি যখন পোকাটা ওই দিকে ভিজিট করবে তখন ও কিছু ওই আঠালো স্টিগমার মধ্যে কিন্তু লেগে গিয়ে কি করবে, পোলেনগুলো ওখানে কিন্তু পড়ে যাবে। পড়ে গিয়ে যেহেতু এটা খাঁজ আছে, কাঁটা কাঁটা আছে, এটা কিন্তু আর বাইরে কিছু করার এবং স্টিগমার মধ্যে যে আঠালো পদার্থ আছে ওর মধ্যে আটকে যাবে। এটাই হচ্ছে কিন্তু এর অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। তার মানে কি হচ্ছে তখন কিন্তু পলিনেশন হবে। পলিনেশন হলে কিন্তু এর মধ্যে কি থাকে, একটা ওভারি থাকে। প্রত্যেকটা স্টিগমা মানে কি একটা অংশ থাকে, তার নিচে থাকে একটা ওভারি। সেই ওভারিটা কিন্তু পরাগ মিলন সাকসেস হলে সেটা বাড়তে হবে। এখন সেই বাড়াটা কিভাবে হয়, এইটাই একটা বৈশিষ্ট্য। দেখা গেল এই ফলটার মধ্যে হয়তো হয়েছিল, আবার এই ফলটার মধ্যে কিছু জায়গা কিন্তু পলিনেট হয়েছে, কিছু জায়গা হয়নি। এটা আপনি বুঝবেন কি করে? এটার বোঝার বৈশিষ্ট্য হচ্ছে যখনই এটা পলিনেশন ঠিক করে হয় তখন দেখবেন ওই যে ওভারির পাশে একটা কোষ থাকে, যাকে আমরা আমাদের ভাষায় বলা বেরিয়ে যায়, ওইটা কিন্তু বাড়তে থাকে, ওটা বাড়তে থাকে। আর ওভারিটার মধ্যে ফল হয়, ওখানের মধ্যে ডিম্বাশয় হয়, ওখানে কিন্তু বীজ তৈরি হয়। এখন ওইটা যদি পেরিয়েন্টটা না বাড়ে মানে ওটা শাঁসালো অংশ তৈরি করে, আর বীজটা যদি না হয় তাহলে একটা ফল তৈরি হয়। এখন তাহলে মানে দেখুন এটার মধ্যে যদি আপনি ভাবেন কত শত বীজ আছে আর কত কোষ আছে, তার মানে কি এটা ইউনিফর্ম মানে একই সাইজের ফল হতে কিন্তু সাহায্য। তার মানে কি পলিনেশন হচ্ছে মেন পার্ট। এবং তা সত্ত্বেও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একটু কুচকুচ হতেই থাকে। সেখানে কারণটা কি, সেখানেও পলিনেশন ঠিকমতো পৌঁছায়নি। তাহলে আমাদের যদি সঠিক যদি মানে কোয়ালিটি এচর করতে হয়, আমাদের কিন্তু আরেকটা কাজ আছে যেটা আমরা নিজেরা করতে পারি। সেটা কি করতে হবে, যখন আপনার এই যে পুরুষ যে ফুল এটা যখন বাস মানে পোলেনটাকে ছাড়ে তখন প্রায় 7 দিনের মতো কিন্তু কিন্তু ঠিক থাকে। কিন্তু স্ত্রী যে মুচি এটা কিন্তু আমি আগে বলেছি যে পুরুষ মুচি আগে হয়, স্ত্রী মুচি পরে হয়। স্ত্রী মুচির ম্যাচুরিটিটাও একটু পরে আসে। তাহলে কি হয়, একটা ফুলে একটা পুরুষ মুচির যে পরাগ সে কিন্তু একটা বাকি ফলগুলোকে কিন্তু পলিনেশন করার মতো তার পোলেন ভাইবল নাও থাকতে পারে, কিন্তু সেটা অনেক পরে হচ্ছে এবং তার ম্যাচুরিটিটাও একটু পরে হয়। তাহলে তখন কি হবে, সেই জন্য বলা হয় কি একটা দুটো গাছ করলে কিন্তু এজোর ভালো ফলন পাওয়া যায় না, এই জন্য বাগান তৈরি করতে হয়। তার মানে কি একটা বাগানে যদি 50টার বেশি গাছ থাকে কি 20টার বেশি গাছ থাকে, তখন কি একটা পুরুষ মুচি পোলেনটা ফেল করলে পরের মুচিটা আছে, তারপরে মুচিটা মানে শৃঙ্খলে তবে ও কিন্তু হতেই থাকে। তার মানে তখন কিন্তু আর পলিনেশনের কোনো প্রবলেম থাকে না। এই একটা এইটুকু বোঝাতে পেরেছি, এটা খুব কিন্তু সাইন্টিফিক ব্যাপার। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, তার সত্ত্বেও আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা 100% আপনি ধরে নিতে পারেন আপনার মনের মতো ফলের সাইজ করতে পারবেন। সেটা হচ্ছে কি
হাত দিয়ে পলিনেশন কিভাবে করবেন? এই যে যখন ফুলটা আপনি দেখেছেন যে কখন হারভেস্ট করবেন, স্ত্রী যে এটা কুচিটা থাকছে সেই যখন স্টিগমা বের করে দিচ্ছে, তার রঙটা যখন হলদে রঙের স্টিগমার দেখা যাচ্ছে, তখন যে পুরুষ কুচি গায়ের রংটা থেকে বুঝতে পারবেন যে পোলেন ওখান থেকে বাস করেছে, ওইখান থেকে কিন্তু আপনি ব্রাশ দিয়ে কালেকশন করবেন। ব্রাশ দিয়ে কোনো একটা বাটি বা কোনো একটা কৌটোতে কালেকশন করার পরে তখন এগুলোর গায়ে জাস্ট আপনি সোয়াইপিং করবেন, জাস্ট গায়ে কিন্তু পরিষ্কার করে চারপাশে মাটিয়ে দেন। ব্রাশ দিয়ে? হ্যাঁ, ব্রাশ দিয়ে, হালকা ব্রাশ দিয়ে নিয়ে হ্যাঁ ব্রাশ দিয়ে যান, ওখান থেকে ছাড়িয়ে নেবেন, এখান থেকে এসে ওইখান থেকে ব্রাশটা ডুবে ডুবে পাউডারটা কিন্তু মাটিয়ে যখন দেখবেন ওইখানে পোকা ভিজিট করছে আর ওর গাঢ় তো রং ধূসর, ওইখানটায় একটুখানি ধূসর রংটা থেকে হালকা হলদে রঙের মতো আসবে, তখন বুঝবেন। আর এটারও ক্ষেত্রে কিন্তু হালকা হলদে রঙ আসবে, তখন আপনি অটোমেটিক্যালি আপনি কিন্তু বুঝে যাবেন আপনাকে হ্যান্ড পলিনেশন বা কালেকশন অফ পোলেন কখন করতে হবে। এই যে রিসেপটিভিটিটা, এটা অদ্ভুত ব্যাপার, এটা কিন্তু ডে অ্যান্ড নাইট এই ধরনের কিন্তু থাকে, কিন্তু সব থেকে বিকালবেলাটা কিন্তু সব থেকে মানে 1টা থেকে 4টে এই টাইমটাকে আমরা বলি এই পরাগ মিলনের সন্ধিক্ষণ টাইম। এই সময়টা কিন্তু যদি আপনি হ্যান্ড পলিনেশন করেন তাহলে কিন্তু আপনার পক্ষে কিন্তু এটা একবারে 100% আপনি নিশ্চিত থাকতে পারেন যে পলিনেশন। এখন এটা তো ধরুন পলিনেশন হলো, এখন এই যে মুচি যে কালো হয়ে বসে পড়া, এটা কিন্তু আপনাদের সবার কাছে একটা সমস্যা, এবং আমার কাছে বহু এইভাবে কিন্তু ফোন আসে বা আমার ফোনে দেখি মেসেজ আসে। এটা কিছু না, একটা সাধারণ ব্যাপার, এটার জন্য বেশি চিন্তা করার কারণ নেই। কারণ অনেকে বলে স্যার আমার মুচি ধরে যাচ্ছে, হ্যাঁ তাহলে আমার তো ফলন কমে যাবে না, ওটা হচ্ছে পুরুষ মুচি, ওটা আমার ঝরে গেলে কিছু যায় না। কিন্তু কখন ঝরে? যখন দেখবেন পোলেনটা বাস্ট হয়ে গেল, তারপরে ও কিন্তু কোনো কাজ নেই, অটোমেটিক্যালি ও কিন্তু প্রাকৃতিকভাবে ও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, এবং অতি সহজে ওটা ছত্রাক আনবে, যেহেতু ওরা সব আছে ওর মধ্যে আলাদা কিছু ব্যাপার থাকে যেটা আরও সাইন্টিফিক ব্যাপার, সেটা ছত্রাকটা তাড়াতাড়ি চলে আসে। ছত্রাক চলে এলে তখন কিন্তু পচে যায়। এখন পচে গেলে তাহলে আপনার চিন্তা হওয়ার কারণ নেই, কারণ কি ও কখন পচে, ওর কাজ শেষ, তারপরে পচে যাচ্ছে, তাহলে আপনার তো দরকারই নেই, চিন্তা করার দরকার নেই। কিন্তু আপনার গাছকে বাঁচাতে হলে বা পরে যে যে পুরুষ মুচিগুলো আসে তাকে বাঁচাতে হলে কী করতে হবে? গাছে একটা স্প্রে করতে হবে। স্প্রে করার আগে কী করতে হবে? ওই যে ফলগুলো পচে আছে ওগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি লোকে কী করে বাগানে যায়, ওটা তুলে নিচে ফেলে যায়, এটা করা যাবে না। কোনো পলিথিন ব্যাগ দিয়ে বা কোনো কিছু দিয়ে সরাসরি ওকে সংগ্রহ করে, সরাসরি সংগ্রহ করে, এবং সব থেকে ভালো হয় হাতে একটা পলিথিন ঢুকিয়ে দিয়ে ওটাকে ধরে নিয়ে যাবেন, বোকাটাতে একটু হাত দিলে ঝরে যাবে, ওটা কালেকশন করে নিয়ে গিয়ে বাইরে কোথাও ফেলে দেন বা মাটির মধ্যে তুলে দেন। তারপরে আপনাকে কিন্তু দুটো ওষুধ আছে, একটা হচ্ছে ব্লাইটক, কপার ফাঙ্গিসাইড হচ্ছে বেস্ট ওষুধ, এর বাইরে কোনো ভালো ওষুধ হতে পারে না। এখনকার দিনে এত নতুন নতুন ওষুধ বেরিয়েছে, কিন্তু আমরা বলবো যে মাদার ওষুধ যেটা হচ্ছে মেন, সেই জায়গাটা কপার জাতীয় ওষুধ আপনি লাইটক ব্যবহার করলে 4 গ্রাম প্রতি লিটার জলে পুরো ফলগুলোকে কিন্তু আপনি গাছ এবং ফলকে আপনি ভালো করে স্প্রে করে দিতে পারেন। এবং স্প্রে করার সময় গাছ, ফল এবং মাটিটাকে কিন্তু পুরো জমিটাতে স্প্রে করবেন, কারণ ছত্রাকের যে অংশ সেটা মাটিতে কিন্তু থাকে, মাটি থেকে হয়ে আসবে। সুতরাং আপনাকে যদি সেটাকে ম্যানেজ করতে হয় 100% চিন্তা ভাবনা মাথার মধ্যে রেখে করতে হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, অনেক সময় দেখা গেল যে এই ফলের আরেকটা সমস্যা আছে, এই ফলকে পচতে কিন্তু খুব কম দেখা যায়। এই এঁচড় যখন হয়ে যায় তখন কিন্তু পচেছে এমন উদাহরণ কম। তাহলে একে কিভাবে বাঁচাবেন? এর দুটো হয়, কিছু কিছু এঁচড়ে দেখবেন
পোকা আক্রমণ করে। পোকা আক্রমণ করলে কি হয়, ওই জায়গাটা কিন্তু ওই অংশটাকে যখন ওই ক্রীড়াগুলো খেয়ে নেয় তখন দেখা গেল কি ওখানটার কোষগুলো আর বাড়তে পারে না, তখন কিন্তু বাইরের চারপাশে বাড়ছে, এটা বাড়ছে না, তখন এটা কি পুঁজের মতো একটা গর্তের মতো হয়ে যায় এবং মার্কেটের ক্ষেত্রে সেটা খুব খারাপ। তাহলে আপনাকে এটা কি করতে হবে, যেটার কিন্তু ভালো একটা ওষুধ আছে, যেমন উনি আগে বলছিলেন নিম তেল দিতে পারেন। নিম তেলটা যদি আপনি বাজার থেকে বাজারে যে নিম তেল পাবেন সেই তেলটা কিন্তু কতটা যে আপনার ঠিক আছে কাগজে লেখা থাকে একরকম, ভেতরে কি আছে একটু জানি। তার থেকে আপনাকে একটা ঘরোয়া পদ্ধতি করছি, যেটা হচ্ছে কি নিম পাতা। নিম গাছ সবাই বাড়ির কাছে আছে, নিম পাতা 1 কিলো মতো নেবেন, তার সঙ্গে দেখবেন তামাক পাতা। তামাক পাতা বলতে যেটা খৈনি খায় লোকে, খৈনি খাওয়ার পর যারা বিক্রি করে খৈনি দেবে ডাঁটাগুলো ফেলে দেয়, তারা এমনিতেই ফেলে দেয়, সেই ডাঁটাগুলো খানিকটা কালেকশন করে সেইটা 500 গ্রামের মতো একসঙ্গে ছোট ছোট কুচি করে আপনি কিন্তু ভালো করে যদি খেতে করতে পারেন নিম পাতাটা, এত করে জলে কিন্তু 1 রাত্রি ফেলে রেখে দেবেন। সেখান থেকে যে নির্যাসটা বেরোবে, আমি আপনাকে সেদ্ধ করতে বলবো না, কারণ সেদ্ধ করলে কি হয় ওর নিমের যে ওইটাকে কি করবেন, ওইটাকে আরো ডবল বা 5 গুণ জল দেবেন, দিয়ে ওটাকে কি কিন্তু একটা মানে ভলিউমটাকে বাড়িয়ে আপনি গাছে কিন্তু সব থেকে স্প্রে করবেন। এটা দারুণ ওষুধ। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।